প্রিয় শ্রোতামণ্ডলী, মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের জীবনকথার উল্লেখযোগ্য বেশ কিছু প্রসঙ্গ আজকের তথ্যচিত্রে তুলে ধরার চেষ্টা করব। মাওলানা আব্দুল জলিল চৌধুরী একজন ধার্মিক আলিম এবং একজন মহান সংস্কারক ছিলেন। ইসলামী আইন ও নীতির প্রশ্নে তিনি ছিলেন অত্যন্ত কঠোর ও আপোষহীন একজন আলিম। সিলেটের গোলাপগঞ্জ থেকে বদরপুরে আগমন, তার কর্মময় জীবনের ঐতিহাসিক ঘটনা, 6 বারের বিধায়ক, ভারতের স্বাধীনতা আন্দোলন ও ভাষা আন্দোলনের নেতৃত্ব, তালিমি জামাত থেকে নদওয়াত তুত্তামিরের প্রতিষ্ঠা, এমারতে শরিয়ার প্রতিষ্ঠা, বয়তুলমাল বা দন ভান্ডারের প্রতিষ্ঠা সহ ওই কনজন্মা পুরুষের আরও কিছু কথা থাকবে আজকের ভিডিওতে। জন্ম ও ছাত্রজীবন। বাংলাদেশের তৎকালীন সিলেট জেলার সিলেট সদর মহকুমার রেঙ্গা পরগনার অন্তর্গত গোলাপগঞ্জে 1925 সালে মাওলানা আব্দুল জলিল চৌধুরীর জন্ম হয়। পিতার নাম মোহাম্মদ আসগর চৌধুরী ও মায়ের নাম শামসুন্নেসা চৌধুরী। ছাত্রজীবনের প্রাথমিক শিক্ষা গোলাপগঞ্জের স্থানীয় মাদ্রাসায় শুরু করে দাউদপুর জুনিয়র মাদ্রাসা থেকে মাধ্যমিক শিক্ষা অর্জন করেন মাওলানা আব্দুল জলিল চৌধুরী। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে তিনি প্রথম বিভাগে ইন্টারমিডিয়েট ও FM ডিগ্রি অর্জন করেন। তারপর 1941 সালে সিলেট টাইটেল মাদ্রাসা থেকে প্রথম বিভাগে MM ডিগ্রি লাভ করেন। MM ডিগ্রি অর্জনের পর উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ থেকে 1942 সালে দেওরাই হাদিস সম্পন্ন করে সেখানে তার শিক্ষক ও ধর্মীয় গুরু সৈয়দ হুসেন আহমদ মাদানির নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি যোগ দেন। তবে 1952 সালে দারুল উলুম দেওবন্দ থেকে FD ডিগ্রি হাসিল করেছিলেন মাওলানা আব্দুল জলিল চৌধুরী। রাজনীতি ও স্বাধীনতা আন্দোলনে যোগদান। 1937 সালে মাওলানা আব্দুল জলিল চৌধুরী সিলেটে কংগ্রেস জামাতের কর্মী হিসেবে রাজনীতিতে যোগ দেন। দেওবন্দে থাকার সময় অনেক জাতীয় ও আন্তর্জাতিক পণ্ডিত এবং বিশিষ্ট রাজনীতিবিদদের সংস্পর্শে তিনি আসেন, যেমন হজরত মাওলানা হুসেন আহমদ মাদানী, হজরত আল্লামা শিব্বির আহমেদ উসমানী সহ আরও অনেকের। ছোটবেলা থেকেই একজন সচেষ্ট ছাত্রনেতা ছিলেন মাওলানা আব্দুল জলিল চৌধুরী। সিলেট আলিয়া মাদ্রাসায় অধ্যয়নকালে তিনি বহু সংখ্যক সভা সমাবেশ করেন এবং ছাত্র আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। দারুল উলুম দেওবন্দে অধ্যয়নকালে তিনি আসাম ও বাংলার ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন। 1942 সালের ঐতিহাসিক আগস্ট বিপ্লবেও অংশগ্রহণ করেন মাওলানা আব্দুল জলিল চৌধুরী। ভারত ছাড়ো আন্দোলনের সময় মাওলানা হুসেন আহমদ মাদানী, মাওলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু সহ অন্যান্য জাতীয় নেতাদের গ্রেফতারের বিরুদ্ধে মুক্তির দাবি নিয়ে মিছিল করেন মাওলানা আব্দুল জলিল চৌধুরী। ফলস্বরূপ তাকে উত্তরপ্রদেশের নৈনিতাল জেলে বন্দী করে রাখা হয়। নৈনিত জেল থেকে মুক্তি লাভের পর আবারও ভারত ছাড়ো আন্দোলনে তিনি যোগ দেন। তখন তাকে আগ্রা ফোর্ট জেলে বন্দী করে রাখা হয়। মাওলানা আব্দুল জলিল চৌধুরী ভারতের ঐক্য ও অখণ্ডতার একজন দৃঢ় প্রবক্তা ছিলেন। সুরমা উপত্যকা ও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন স্থানে একাধিক বৈঠকে তিনি পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিলেন। তার ওই মুসলিম লীগ বিরোধী প্রচারণার কারণে মুসলিম লীগ কর্মীদের হাতে শারীরিকভাবে আক্রমণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। সিলেটকে ভারতীয় আধিপত্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে সিলেটের গণভোটেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারত বিভাগের পর যখন সিলেট পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যায়, তখন মাওলানা আব্দুল জলিল চৌধুরী সিলেটের গোলাপগঞ্জে ছিলেন। গণভোটে মুসলিম লীগের বিজয় হলে একসময় মাওলানা চৌধুরী হুমকির মুখে পড়ে যান। ফলে অনেকের পরামর্শ মতে তিনি করিমগঞ্জ মহকুমার বদরপুরে স্থায়ীভাবে চলে আসেন এবং এখানে বসতি স্থাপন করেন। 1948 সালে তিনি করিমগঞ্জ কংগ্রেস কমিটির সদস্য হন। 1950 থেকে 1954 সাল পর্যন্ত করিমগঞ্জ লোকাল বোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। 1952 থেকে 1972 সাল পর্যন্ত টানা 5 বার বদরপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। জাতি ধর্ম নির্বিশেষে সততা ও নিষ্ঠার সঙ্গে রাজ্যের মানুষের সেবা করার জন্য 6ষ্ঠবারের মতো আলগাপুর কেন্দ্র থেকে আবারও বিধায়ক নির্বাচিত হন মাওলানা আব্দুল জলিল চৌধুরী। কিন্তু 1957 সালের ভোটে নির্বাচিত হওয়ার পর তার প্রতিদ্বন্দ্বী PSP দলের রতীন্দ্রনাথ সেন
মৌলানার বিরুদ্ধে নির্বাচনী মকদ্দমা করলে তার বিধায়ক পদ বাতিল হয়ে যায়। তখন ওই শূন্য আসনে আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা উপনির্বাচনে লড়েন, কারণ বিমলা প্রসাদ চালিহা তখন তার নিজ আসনে আরসিপিআই নেতা খগেন বরবরুয়ার নিকট পরাজিত হয়েছিলেন। মৌলানা আব্দুল জলিল চৌধুরী বিধায়ক থাকাবস্থায় আসাম সরকারের বিভিন্ন মন্ত্রকের গুরুত্বপূর্ণ মন্ত্রীপদের প্রস্তাব পেলেও তা অনেকবার আনন্দের সাথে অস্বীকার করেছেন। কর্মজীবনে শুধু বিধায়ক নন, একজন শিক্ষক হিসেবেও বহুমুখী জীবন কাটান মৌলানা আব্দুল জলিল চৌধুরী। তিনি প্রথমে সিলেট হাই স্কুলে ফার্সি শিক্ষক হিসেবে যোগ দেন। তারপর যশোর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ পদে কাজ করেন। এরপর ফুলবাড়ি আজিজিয়া মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ভারতে আসার পর 1947 সালের 1 অক্টোবর বদরপুরের দেওরাইল দারুল হাদিসে মুহাদ্দিস হিসাবে যোগদান করেন। পরবর্তীতে তিনি শায়খুল হাদিস এবং উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ হন। তিনি চাকরি থেকে অবসর গ্রহণের পরও জীবনের শেষ দিন পর্যন্ত মাদ্রাসায় হাদিসের জ্ঞান প্রদান করতে থাকেন মৌলানা আব্দুল জলিল চৌধুরী। নদওয়াত তুত্তামিরের প্রতিষ্ঠা। করিমগঞ্জ মহকুমার বদরপুরে বসতি স্থাপনের পরপরই মৌলানা আব্দুল জলিল চৌধুরী উপলব্ধি করতে পারেন যে মুসলিম সমাজে ইসলামিক রীতিনীতি ও অনুশীলনের অভাব রয়েছে। অধিকন্তু মুসলিম সমাজে কিছু অন ইসলামিক আচার আচরণের বিষয়ও তিনি লক্ষ্য করেন, যেগুলোকে ইসলামের ভাষায় বলা হয় বেদাত, কুফর, রিয়া ইত্যাদি। তখন তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। এ সময় দৃঢ় সংকল্পের সাথে সিদ্ধান্ত নেন যে মুসলিম সমাজ থেকে সমস্ত কুপ্রথা দূর করতে হবে। তিনি তার কিছু অনুসারী ও শিষ্যদের নিয়ে তখন করিমগঞ্জের বিভিন্ন মসজিদে অনুষ্ঠান করতে থাকেন। ওই সমস্ত সমাবেশে কুরআন ও হাদিসের আলোকে মুসলিম সমাজে প্রচলিত অন ইসলামিক প্রথার তীব্র নিন্দা করেন মৌলানা আব্দুল জলিল চৌধুরী। এ মর্মে তার অনুগামীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। তখন কাজের সুবিধার্থে একটি সংগঠন করার সিদ্ধান্ত নেন। ফলস্বরূপ 1963 সালে তালিমি জামাত নামে একটি ছোট সংগঠনের তিনি জন্ম দেন। গ্রাম তথা শহরে ওই সংগঠনের গ্রহণযোগ্যতা অল্প সময়ে বৃদ্ধি পেয়ে যায়। তালিমি জামাতের গ্রহণযোগ্যতা দেখে তা প্রসারিত করার সিদ্ধান্ত নেন এবং 1965 সালের 30 জানুয়ারি এটির নামকরণ করেন আদারাই তালিম ও তানজিম। একইভাবে ওই সংগঠনের কার্যক্রম ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে মুসলিম জনগণের কাছে পৌঁছে। সাধারণভাবে মুসলমানরা মৌলানা আব্দুল জলিল চৌধুরীর এমন সংস্কারমূলক মিশনে খুশি ব্যক্ত করেন। তারপর 1966 সালে আদারাই তালিম এবং তানজিম নামক সংগঠনের পুনরায় নামকরণ করে আসাম নদওয়াত তুত্তামির করা হয়। তখন মৌলানা আব্দুল জলিল চৌধুরীর ক্যারিসমাটিক নেতৃত্বে আসাম নদওয়াত তুত্তামির শুধু বরাক উপত্যকায় আর সীমাবদ্ধ থাকেনি। নদওয়াত তুত্তামিরের পরিকল্পনা ও কর্মসূচি মুসলিম উলামা, শিক্ষিত বুদ্ধিজীবী ও সাধারণ জনগণের মধ্যে সমাদৃত ও গৃহীত হয়। তখন আসাম রাজ্যের বাইরেও নদওয়াত তুত্তামিরের কার্যক্রম প্রসারিত করা প্রয়োজন বলে মনে করেন মৌলানা আব্দুল জলিল চৌধুরী। পরবর্তীতে 1984 সালে আসাম নদওয়াত তুত্তামিরকে উত্তর পূর্ব নদওয়াত তুত্তামির হিসেবে পুনরায় নামকরণ করা হয়। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া। এমারতে শরিয়ার ভিত্তি ছিল হজরত মাওলানা আব্দুল জলিল চৌধুরীর একটি অসামান্য ঐতিহাসিক পদক্ষেপ। 1921 সালে প্রথম ভারতের বিহার ও উড়িষ্যায় এমারতে শরিয়া গঠন করা হয়। তারপর 1974 সালে কর্ণাটকে এবং 1978 সালে অন্ধ্রপ্রদেশে এমারতে শরিয়া গঠিত হয়। উত্তর পূর্ব ভারতে যদিও এটা সহজ কাজ ছিল না, কিন্তু মাওলানা আব্দুল জলিল চৌধুরী তার সংস্কার আন্দোলনের দিকে এগিয়ে গিয়ে এমারতে শরিয়া গঠন করেন। 1951 সালে হাইলাকান্দিতে জমিয়ত উলামা হিন্দের এক সভায় এমারতে শরিয়া প্রতিষ্ঠা করার প্রথম প্রস্তাব করেছিলেন মাওলানা আব্দুল জলিল চৌধুরী। দুর্ভাগ্যবশত তখন তার ওই উদ্যোগ সফল হয়নি। অবশেষে 1976 সালে বদরপুরে অনুষ্ঠিত একটি সম্মেলনে এমারতে শরিয়া প্রতিষ্ঠা করতে সফল হন মাওলানা আব্দুল জলিল চৌধুরী, যেখানে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল থেকে 50,000-এরও বেশি লোক অংশগ্রহণ করেছিলেন। ওই সম্মেলনে মাওলানা আব্দুল জলিল চৌধুরীকে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়ার প্রথম আমিরে শরীয়ত নির্বাচিত করা হয়। বয়তুল মাল বা ধনের ভাণ্ডার।
মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের আরেকটি ঐতিহাসিক কাজ হচ্ছে বৈতুল মাল বন্টন। বৈতুল মাল শব্দের অর্থ ভান্ডার গড় বা ধনের ভান্ডার। এর উৎপত্তি প্রথম ইসলামিক কোষাগার নামে হয়। তারপর এটি সমগ্র বিশ্বের মুসলিম শাসকদের প্রশাসনে পাওয়া যায়। মুসলিম সমাজে জাকাতের সঠিক ব্যবহার এবং দরিদ্র ও অসহায় মুসলমানদের সাহায্য করার লক্ষ্যে মাওলানা আব্দুল জলিল চৌধুরী আসামে বৈতুল মাল বন্টনের একটি বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বৈতুল মাল, যেটা আজ অবধি সম্পূর্ণভাবে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়ার তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। নদওয়া তুত্তামির ও এমারতে শরিয়ার ছায়াতলে বৈতুল মাল প্রবর্তনের মাধ্যমে মুসলিম সমাজের আর্থসামাজিক জীবনে এক নতুন যুগের সূচনা হয়। এভাবে মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের অবদানের শেষ নেই। একজন মুসলিম আহকামে শরিয়া অনুসরণ করুক, এটাই ছিল তার দীর্ঘ অনুভূতি ও আন্তরিক আকাঙ্ক্ষা। 1989 সালের 19 ডিসেম্বর বদরপুর স্থিত নিজ বাসভবনেই ইন্তেকাল করেন মাওলানা আব্দুল জলিল চৌধুরী। এখানেই শায়িত আছেন আমাদের প্রিয় নেতা, প্রিয় আলিম, প্রথম আমিরে শরীয়ত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব।